আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চল আলোচনা শুরু করা যাক। সম্পদের ওপর চাপ সৃষ্টি করে শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলেমেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যু হার হ্রাসে প্রভাব ফেলছে। ঠিক আছে, জনসংখ্যা যে জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে, মৃত্যু হার হ্রাসে, মানে আগে সন্তান জন্মগ্রহণ করার পর অধিকাংশ শিশু মৃত্যু হতো, এখন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ফলে মৃত্যু হারটা হ্রাস পেয়েছে, সে কথাটা এখানে বলা হয়েছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মানে আধুনিক চিকিৎসা, যে বর্তমান চিকিৎসা পদ্ধতি আগের থেকে অনেক উন্নত, এই চিকিৎসার ফলে শিশু মৃত্যু হারও কমেছে, মাতৃ মৃত্যু হার কমেছে, মানে শিশুর মায়ের মৃত্যুর হার কমেছে আর হ্রাস পেয়েছে এখানে বলছে। এটি জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে, তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ প্রয়োজন। কিন্তু বর্তমানে জনসংখ্যা ভারসাম্য আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি করা যাবে না, জনসংখ্যা ভারসাম্য পর্যায়ে রাখতে হবে। এই জন্য কি আমাদের সবার ভিতরে সচেতনতা বাড়াতে হবে এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হলো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি। মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি করতে হবে। আগে মেয়েদের 10 থেকে 12 বছর হলে বিয়ে হয়ে যেত, উপযুক্ত হলে মনে করলে বিয়ে দিত। এখন মেয়েদের বিয়ের বয়স কত বছর? 18 বছর নির্ধারণ করা হয়েছে, মানে 18 বছরের নিচের মেয়েদের বিবাহ দেওয়া না বলে বাংলাদেশে আইন আছে। 18 বছরের ঊর্ধ্বে মেয়েদের বিবাহ দেওয়ার জন্য বলছে, আর ছেলেদের 21 বছর করা হয়েছে। দারিদ্র হ্রাসে কার্যক্রম গ্রহণ, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রবৃত্তি। এগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের দারিদ্র হ্রাস করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখো এখানে কাজ আছে। কাজ 1, তোমার নিজ এলাকার জনসংখ্যা পরিবর্তনশীলতার কারণগুলো চিহ্নিত করো। তোমার এলাকায় কি কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা জনসংখ্যার হার পরিবর্তন হয়েছে, এই কারণগুলো তোমাকে চিহ্নিত করার জন্য বলছে। নিজ নিজ এলাকার কাজ। কাজ 2, বিবাহ, ধর্মীয় মূল্যবোধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণেই জনসংখ্যার পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। দলীয় আলোচনার মাধ্যমে বিষয়টি যুক্তিপূর্ণ সমাধান করো। চমৎকার আলোচনা, যেগুলো আলোচনা করলাম সেই লেখাটা এখানে লিখে দিলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরেও পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে এই সমস্ত কাজের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দেব। দেখো পার্ট 3 কি বলছে, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে যে কারণ স্থানান্তর করা হয় তার কারণ কি, ফলাফল কি, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্থানান্তর কাকে বলে? মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। দেখো স্থানান্তরকে আরেকটা নামে ডাকা হয়, স্থানান্তরকে অভিগমনও বলা হয়। এই স্থানান্তর অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, না শুধু নিজ দেশ থেকে নিজ দেশ হতে পারে, নিজ দেশ থেকে বাইরের দেশও হতে পারে, সেটা বলছে। এ বিষয়ে আমরা 6ষ্ঠ শ্রেণীতে জেনেছি। এ পাঠে আমরা বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে অবহিত হব, মানে কি জানবো কি কারণে স্থানান্তর হয়।
প্রথমে আমরা জানবো অভ্যন্তরীণ স্থানান্তর। দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। দেখো, এটা শিখতে হবে, অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে। দেশের ভিতর যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। ঠিক আছে। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। অভ্যন্তরীণ স্থানান্তর নানাভাবে ঘটে থাকে। এখানে বলছে যে আমরা অফিস করার উদ্দেশ্যে, বাজার করার উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এটাকে আমরা কি স্থানান্তর বলা যাবে না। আঞ্চলিক স্থানান্তর অর্থাৎ একই অঞ্চলের মধ্যে স্থানান্তর। আন্তঃআঞ্চলিক স্থানান্তর মানে কি? একই অঞ্চলের মধ্যে স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কিন্তু এলাকার ভিতরে বা ইউনিয়নের ভিতরে, সেটা বুঝেছি। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে এবং শহর থেকে শহরে স্থানান্তর, এগুলো কি আন্তঃআঞ্চলিক স্থানান্তর। অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অভ্যন্তরীণ স্থানান্তর হয় কেন? অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। ঠিক আছে, বুঝে কিন্তু পড়তে হবে, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ কি? অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না। এ ধরনের স্থানান্তর ঘটে আমাদের প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ কি? এই স্থানান্তরের জন্য কি কোনো আইনের প্রয়োজন হয় না, কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমার ইচ্ছা অনুযায়ী আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আবার ফিরে আসি। এটা হলো কি অভ্যন্তরীণ স্থানান্তর। বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা কি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ ক্রমে কমে যাচ্ছে। যেহেতু জনসংখ্যা বাড়ছে তার জন্য ঘরবাড়ি করতে হয়, এই জন্য কি মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে। অনেকে ভূমিহীনে পরিণত হয়েছে। বেকার ও অর্ধবেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বেশি, যেন কি অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছে, মানে কোনো জমি জমা নেই, ওদেরকে বলা হয় ভূমিহীন। আবার কিছু বেকার, কিছু আছে অর্ধবেকার হয়ে পড়ছে। কিছু লোক আছে কি কাজ একেবারে করে না বা পায় না, আর কিছু লোক আছে কিছু কাজ পায় মাঝে মধ্যে পায়, মাঝে মধ্যে পায় না, এদেরকে বলে অর্ধবেকার। আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করেছে। এজন্য গ্রামগঞ্জে কাজ নাই, এজন্য কি করে মানুষ শহরের দিকে ধাবিত হয় কাজের সন্ধানে। নদীভাঙ্গন এলাকার মানুষ বাঁচার তাগিদে গ্রাম থেকে শহরে ভিড় করছে। মানে কিছু কিছু এলাকায় নদী ভাঙ্গার ফলে ঘরবাড়ি নাই, জায়গা জমি নাই, তাহলে কি করে মানুষ কর্মসংস্থানের সৃষ্টিতে বা কর্মসংস্থানের লক্ষ্যে শহরের দিকে ধাবিত হয়। দারিদ্র্য, অভাব-অনটন ও অন্যান্য সমস্যার কারণেও গ্রামবাসীর একটি অংশকে শহরের দিকে ধাবিত করেছে। মানে দারিদ্র্য, অভাব-অনটনের কারণে মানুষের গ্রামের একটা অংশ শহরের দিকে ধাবিত হয়। সেখানে গেলে কাজ হবে, কাজ করে খাবে, চলাফেরা করবে, ভালো থাকতে পারবে। এর জন্য গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শহরে উন্নত শিক্ষা। শহরে কি উন্নত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা। মানুষ গ্রাম থেকে শহরে যাওয়ার আরেকটা কারণ কি প্রশ্ন আসতে পারে মানুষ, এটা কিন্তু সবচেয়ে বড় কারণ। মানুষ গ্রাম থেকে শহরে যায় কি কারণে? উন্নত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থার কারণে। গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। তারা গ্রামের একটু জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে, ওই সমস্ত কৃষকেরা তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য শহর অঞ্চলে পাঠায়। তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তর হয়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরো যেসব কারণ তা হলো শহরে বিলাসবহুল জীবনযাত্রা। গ্রাম থেকে শহরে যাওয়ার আরেকটা কারণ কি বিলাসবহুল জীবনযাত্রা। সেখানে পরিবেশ ভালো, বিলাসবহুল জীবনযাত্রা করতে পারে, যাদের টাকা আছে তারা। কর্মসংস্থানের সুযোগ,
বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রবৃত্তি এগুলো শহরাঞ্চলে বেশি আছে, এই জন্য কি মানুষ শহরের দিকে ধাবিত হয় গ্রাম থেকে। তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয় এদেশের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক দুর্যোগ বলতে নদী ভাঙন হইতে পারে, বর্ষা বন্যা হইতে পারে, এদের মানুষ কি শহরাঞ্চল দিকে ধাবিত হয় গ্রাম ছেড়ে। আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত। একটা বড় কারণ কি, আমাদের দেশে যে শিল্প কারখানাগুলো আছে এগুলো সব কি শহরে অবস্থিত, এই জন্য মানুষগুলো গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হয়, সেখানে কাজ আছে। যেমন পোশাক শিল্প, চামড়া শিল্পের অধিকাংশই শহরে অবস্থিত। এখানে দুই শিল্পের কথা বলছে, একটা পোশাক শিল্প, একটা চামড়া শিল্প, এগুলো কি সব শিল্প কারখানা শহর অঞ্চলে অবস্থিত। এই কারণে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরের বস্তি এলাকায় গাদাগাদি করে বসবাস করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ স্থানান্তরিত হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগগুলো শহরাঞ্চলে বেশি, এজন্য মানুষ কি এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার জন্য শহরের দিকে মানুষ স্থানান্তরিত হয়। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল এখন জানবো আমরা যে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলটা কি হয়। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল উভয়ই রয়েছে। স্থানান্তরের ফলে একটা সুফলও আছে, কুফলও আছে, উভয়টাই আছে, মানে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ রিক্সা, গাড়ি, ভ্যান চালক ও শিল্প শ্রমিক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করছে। এই যে গ্রাম থেকে শহরে যায় কিছু একটা অংশ, তারা রিক্সা চালায়, গাড়ি চালায়, ভ্যান চালক, আবার কিছু শ্রমিক, কিছু শিল্প শ্রমিক হিসেবে নিজেদের কি কাজে নিয়োজিত করেছে। তাছাড়া তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে আত্মনিয়োগ করেছে, অন্যান্য দোকানেও ব্যবসা বাণিজ্য করছে, কাজ করছে, সেটা বুঝেছে। অন্যদিকে বড় কৃষক ও মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য বা নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে। যারা একটু বড় কৃষক আছে বা মাঝারি কৃষক আছে, তারাও তাদের পরিবারের সদস্যরাও কি শহরের দিকে স্থানান্তরিত কি লাগে চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এবং বিভিন্ন উৎপাদনমুখী কাজে নিজেদেরকে নিয়োজিত করার জন্য। শহরের স্থানান্তরিত সদস্য তাদের আয় গ্রামে বসবাসকারী সদস্যদের নিকট প্রেরণ করছে। এই অর্থে মাসিক ভরণ পোষণের পরে সঞ্চিত অর্থ কৃষি উৎপাদন খাতে এবং অকৃষি খাতে বিনিয়োগ করছে। কারণ যারা শহরে থাকে, তাদের পরিবার থাকে গ্রামে, তারা যে টাকাটা আয় করে সেটা গ্রামে পাঠায়, ভরণ পোষণে যেগুলো প্রয়োজন খরচ করার পরে বাকি যে টাকাটা থাকে মানে কৃষি খাতে কি বিনিয়োগ করে, অথবা অন্য কোনো কাজ থাকলে সে কাজে বিনিয়োগ করে। যেমন অকৃষি মানে কি কৃষি ছাড়া অন্য কাজে বিনিয়োগ করে, সেটা বুঝেছে। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের। খেয়াল করো, এই যে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে কাদের? গ্রামীণ দরিদ্র নারীদের। এসব নারীরা কর্মহীন থাকার কারণে পরিবারের সদস্যরা তাদেরকে বোঝা মনে করত। তারা দরিদ্র নারী, গ্রামের কর্মহীন নারী, তাদেরকে পরিবারের সদস্যরা কি বোঝা মনে করত। তারা এই জন্যই কি গ্রাম থেকে শহরের দিকে কাজের খোঁজে গিয়েছে বা যায়, পোশাক শ্রমিক হিসেবে কাজ করতে পারে। ফলে বৈষম্য, বঞ্চনা, প্রতারণা এবং নিপীড়ন তাদের ভাগ্যে জুটত যদি তারা গ্রাম ছেড়ে শহরের দিকে না যাইত। এজন্য কি যদি তারা গ্রামে থাকতো তাহলে তাদের বৈষম্য, বঞ্চনা, প্রতারণা, নিপীড়নের নানান সমস্যার ভোগ করতে হতো। আর শুধু পোশাক শিল্পেই বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত, মানে আমাদের বাংলাদেশে যে বড়টা পোশাক শ্রমিক কারখানা আছে, মানে নারীদের বড় একটা অংশই এই পোশাক শিল্পে কর্মরত আছে। এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, তাদের সিদ্ধান্ত গ্রহণ ও মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, তাদের উপার্জিত অর্থে সন্তানেরা লেখাপড়া করছে। চিন্তা করছো, এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা বাড়ছে, তাদের উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লেখাপড়া করাচ্ছে।
উন্নত জীবনযাত্রার কিছুটা হলেও ভোগ করছে, মানে জীবনযাত্রার মানের কিছুটা উন্নত হয়েছে, এজন্য কি কিছু বলছে যে উন্নত জীবনযাত্রার কিছুটা হলেও তারা এখন বর্তমানে ভোগ করছে। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ের দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নয়। অপরাধ প্রবণতা, চোরাচালান, অপহরণ, মাদক, নারী ও শিশু পাচার সহ নানা সামাজিক সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে এই বস্তিকে ব্যবহার করা হচ্ছে। মানে যারা গরিব মানুষ আছে, স্বল্প আয়ের মানুষ আছে, তাদের জন্য বড় বড় বিল্ডিং অনেকে থাকা সম্ভব না। এর জন্য কি তাদের জন্য বস্তি সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছে, কম খরচ জায়গায় থাকা যায়। কিন্তু এই বস্তি থাকার কারণে শহরের পরিবেশ বা নগরের পরিবেশ নষ্ট হয়, সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যায়, চোরাচালান হয়, অপহরণ, মাদক, নারী, শিশু পাচার সহ নানা রকম সামাজিক সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেগুলো কি বস্তিতে হয়ে থাকে, যেগুলো সামাজিক সমস্যার সৃষ্টি করে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে। এতে শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও দাম বেড়ে যাচ্ছে। যেহেতু মানুষ শহরের দিকে ধাবিত হয়েছে, এজন্য মানুষ বেড়ে গেছে, মানুষের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে গেছে, এজন্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে, সে কথাটা বলছে। শহর থেকে গ্রামে স্থানান্তরের প্রভাব আমাদের দেশে ততটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষিত ব্যক্তি গ্রাম উন্নয়নমূলক কাজ করার জন্য গ্রামে এসে রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ নানা উন্নয়নমূলক কাজ করেন। এতে গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়। অনেক আধুনিক শিক্ষিত এবং টাকাওয়ালা লোক আছে যারা শহর থেকে গ্রামে এসে যে সমস্ত অঞ্চলে রাস্তাঘাট নাই, রাস্তাঘাট করে, স্কুল কলেজে উন্নয়নমূলক কাজ করে, এতেই গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়, সেটা তারা বলছে এখানে। গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বাড়ে। একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকেরা এগিয়ে আসে, এতে পারস্পরিক সম্পর্ক বাড়ে। গ্রাম থেকে গ্রামে স্থানান্তর ফলে কি একে অপরের বিপদে আপদে ভালো মন্দ খোঁজখবর নয় এগিয়ে আসে, সেক্ষেত্রে এখানে বলছে, যার ফলে পারস্পরিক সম্পর্ক বাড়ে, মধুর সম্পর্ক গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে বাধা কমে দেখে নাও। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।